ওকে, সো আমরা প্রপোজিশনাল লজিকের ডিসকাশনে আছে কন্টিনিউ করতেছি। সো বইয়ের সেকশন 1.1 থেকেই আমরা কতদিন কনজাংশন, ডিসজাংশন, নেগেশন এগুলো নিয়ে ডিসকাস করলাম। এবার ট্রুথ টেবিল কেমন হয় বা ইংলিশে কিভাবে লিখতে হয় সব নিয়ে সেসব নিয়ে পড়াশোনা করছি। আজকে পরের দুইটা লজিক্যাল কানেক্টিভ, ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল, এগুলো নিয়ে ডিসকাশন আমরা শুরু করব। ইমপ্লিকেশন কথাটার অর্থ যে দিস ইমপ্লাইজ দ্যাট, কথার মানে যে যদি দিস, ইফ দিস হ্যাপেন্স দেন দ্যাট উইল হ্যাপেন। সো দের ইজ দিস কন্ডিশনাল রিলেশনশিপ। তো যদি এইটা হইলে ওইটা হবে, এরকম একটা এক্সপ্রেশন আমাদেরকে দিতে হয়, তখন আমরা যে অপারেটরটা ইউজ করি, কানেক্টিভ ইউজ করি, সেটা হচ্ছে ইমপ্লিকেশন। তো ইমপ্লিকেশনকে লেখা হয় একটা অ্যারো দিয়ে, রাইট? সো মানে একটা কন্ডিশনাল মধ্যে মানে দুইটা পার্ট থাকে, একটা কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট, রাইট? যে যে শর্তটা পূরণ করলে পরের ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বলে হাইপোথিসিস। ঠিক আছে? সো যেটা কন্ডিশন, যে যখন আমি বলি তার কথা, যে let's say আমি বললাম যে আপনি যদি 2:30-তে এ পান, আমি আপনাকে ট্রিট দিব। সো এখানে 2:30-তে এ পাইলে পরের ঘটনাটা ঘটবে। সো যে ঘটনাটা পূর্ব শর্ত, সেটাকে আমরা বলি হাইপোথিসিস। ঠিক আছে? আর যে ঘটনাটা মানে শর্ত পূরণ হয়ে গেলে পরে যে ঘটনাটা ঘটবে, যে ঘটনাটা রেজাল্ট, সেটাকে আমরা বলি কনক্লুশন। ঠিক আছে? হাইপোথিসিসকে অ্যান্টিসিডেন্ট বা প্রেমিসও বলে, কনক্লুশনকে কনসিকুয়েন্সও বলে। ঠিক আছে? তো এটাকে লেখা হয় মানে পি ইমপ্লাইজ কিউ। সো পি হচ্ছে হাইপোথিসিস, কিউ হচ্ছে কনক্লুশন। সো যদি পি ঘটে দেন কিউ ঘটবে, সো ইফ পি দেন কিউ। ঠিক আছে? এটা কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্ত সাপেক্ষ একটা ব্যাপার। সো এখানে দেখি, যে মনে করেন পি, যদি পি দিয়ে যদি বোঝানো হয় যে আই এম এট হোম, এন্ড কিউ দিয়ে যদি বোঝানো হয় ইট ইজ রেইনিং। ঠিক আছে? তো তাহলে পি ইমপ্লাইজ কিউ কি বুঝাবে? যে ইফ আই এম এট হোম দেন ইট ইজ রেইনিং। সো শর্তটা আই এম এট হোম, সো এটা হাইপোথিসিস। আর ইট ইজ রেইনিং, এটা হচ্ছে রেজাল্টটা, কনসিকুয়েন্সটা, সো এটা কনক্লুশন। ঠিক আছে? আচ্ছা, এখন আসে ট্রুথ টেবিলে। সো এটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো এটা বুঝে ট্রাই করেন যে যে প্রমিসটার কথা আমি বললাম সেই দিক থেকে, যে মনে করেন আমি এটা অ্যানাউন্স করছি যে যদি আপনি 2:30-তে পান তাহলে আমি মানে এই আপনাদেরকে ট্রিট দিব। ঠিক আছে? তো এখানে পি যেটা, এখানে আমার হাইপোথিসিস যেটা, সেটা হচ্ছে 2:30-তে পাওয়ার, রাইট? আর কনক্লুশন যেটা রেজাল্ট, মানে যেটা হবে আপনি 2:30-তে পাইলে, যে ট্রিটটা যে আমি দিব, সেটা হচ্ছে কনক্লুশন। সো দিস ইজ কিউ। সো দুইটা ভেরিয়েবল আছে, সো চারটা পসিবল সিনারিও। প্রথম সিনারিওটা কি? যে আপনি মানে পিও ট্রু কিউ ট্রু, সো আপনি 2:30-তে এও পাইছেন, আমি আপনাকে ট্রিটও দিছি। ঠিক আছে? সো ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আসলে মানে আমি যে অ্যানাউন্সমেন্টটা দিছিলাম দ্যাট ওয়াজ ট্রু, আমি যে প্রমিসটা করছিলাম সেটা আমি রক্ষা করছি, সো আই এম নট এ লায়ার, রাইট? সো যদি এই স্টেটমেন্টটা হোল্ড ট্রু করে, তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা, পি ইমপ্লাইজ কিউ, তাহলে কথাটা ঠিকই ছিল। ঠিক আছে? মানে যদি আপনি এ পান, আমি আপনাকে ট্রিট দিই, দুইটাই যদি হয়। বাট সিনারিওটা যদি এমন হয় যে পি ট্রু কিন্তু কিউ ফলস, লাইক হাইপোথিসিস ট্রু কিন্তু কনক্লুশন ফলস, মানে আপনি এ পাইছেন কিন্তু আমি ট্রিটটা দিই নাই, তো তখন কিন্তু আমি আমার ওয়াদা রক্ষা করি নাই। সো যে আমি যে স্টেটমেন্টটা দিছিলাম তখন সেটা আসলে ফলস হয়ে যাবে। ঠিক আছে? দ্যাট ইজ নো লঙ্গার কারেক্ট। সো যদি হাইপোথিসিস ট্রু হয় এন্ড কনক্লুশন ফলস হয়, তাহলে ইমপ্লিকেশনটা আসলে পুরোটাই মিথ্যা। সো এটুকু কি বুঝা গেছে? কোনো প্রশ্ন? কনক্লুশনের উপর মেইনলি ডিপেন্ড করবে। যদি হাইপোথিসিস ট্রু হয় তাহলে কনক্লুশনের উপর ডিপেন্ড করবে। পরেরটুকু আমি এখনো বলি নাই, বাট এইটুকু বুঝছেন কিনা, মানে হাইপোথিসিস ফলস হলে কি হবে আমি এখন আসি নাই, এটা আসতেছি। আচ্ছা, এখন তাহলে হাইপোথিসিস যদি ফলস হয়, ঠিক আছে, পি যদি ইটসেলফ ফলস হয়, তাহলে কি ঘটবে? সো মনে করেন আমি আমি প্রমিসটা করছিলাম যে যদি আপনি এ পান তাইলে আমি কি করব সেটা বলছি। এখন মনে করেন আপনি পরীক্ষায় এ পান নাই। ঠিক আছে? এখন পরীক্ষায় যদি আপনি এ না পান, সেক্ষেত্রে আমি কি করব, এই রিলেটেড আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিই নাই, কোনো স্টেটমেন্ট দিই নাই। So তখন আমি চাইলে ট্রিট দিতে পারি, চাইলে নাও দিতে পারি। রিগার্ডলেস আমি দেই বা না দেই, আমি যে ইনিশিয়াল প্রমিসটা করছিলাম সেটা কিন্তু মিথ্যা হয়ে যাবে না। আমি বলছি যে মানে তুমি যদি এ পাও আমি তোমাকে খাওয়াবো, বাট আপনি এ পানি নাই। তো তখন তো আমার সেই ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আমার কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। তো তখন কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না যে আমি মিথ্যা কথা বলছি। ঠিক আছে? আমার প্রমিস কিন্তু সেক্ষেত্রে ব্রেক হচ্ছে না। তো হাইপোথিসিস ফলস হয়ে গেলে, কনক্লুশন ট্রু ফলস যাই হোক না কেন, আমি ট্রিট দেই বা না দেই, আই এম নট এ লায়ার। আমার যে প্রমিসটা ছিল, যে কন্ডিশনাল স্টেটমেন্টটা বা যে ইমপ্লিকেশনটা ছিল, দ্যাট উইল বি ট্রু। ঠিক আছে?
হাইপোথিসিস যদি ফলস হয়ে যায়, আমার মানে কনক্লুশনটা রিগার্ডলেস অফ হোয়াট ইট ইজ, ট্রু অর ফলস, আমার ইমপ্লিকেশনটা উইল বি ট্রু। বুঝা গেছে? সো এ না পাইলে পরে এন্টায়ারলি বিষয়টা আমার ডিসিশন যে আমি ট্রিট দিব কি দিব না। So, যেটাই করি না কেন, আমার প্রমিসটা স্টিল ট্রু থাকবে। ঠিক আছে? So, এখন কি পুরো ট্রুথ টেবিলটা ক্লিয়ার হয়েছে? স্যার পি ফলস হলে কিউটা ট্রু হয় কিভাবে, একটু আবার বোঝালে ভালো হতো। পি ফলস হলে কিউ কিভাবে ট্রু হয়? স্যার পি ফলস হলে আর কিউ ট্রু হলে পি ইমপ্লাইজ টু কিউ ট্রু হয় কিভাবে, এটা কি চয়েসের উপর বেস করে ট্রু হচ্ছে যেটা মাত্র বললেন? হ্যাঁ, মানে মনে করেন যে আপনি মানে আমি আমি অ্যানাউন্সমেন্টটা ছিল কি, অ্যানাউন্সমেন্টটা ছিল হচ্ছে যে আপনি যদি এ পান আমি ট্রিট দিব। সো মনে করেন আপনি এ পান নাই, বাট আমি দেখলাম যে আচ্ছা আপনি পুরো সেমিস্টার জুড়ে অনেক এফোর্ট দিচ্ছেন, কোনো কারণে ওই দিন আপনার শরীর খারাপ ছিল, সো আমি আউট অফ কনসিডারেশন আমি ট্রিট দিলাম। সো আমি সে ট্রিট দিলেও, আমি যদি দেইও বা না দিই, রিগার্ডলেস অফ দ্যাট আমি যে ইনিশিয়াল প্রমিসটা করছিলাম সেটা ভায়োলেট হয় নাই, সেটা আর কি মিথ্যা হয়ে যায় নাই। ঠিক আছে? মিথ্যা কখন হইতো? যদি আপনি এ পেয়ে আসছেন কিন্তু আমি তখন আপনাকে রিজেক্ট করে দিচ্ছি যে আমি ট্রিট দেই নাই, তখন একমাত্র সেই ক্ষেত্রে আমার প্রমিসটা ব্রেক হইতো। আপনি যদি মানে আপনার পার্ট সেটা ফিল আপ করতে না পারেন, তাহলে আমি কি করব সেটা নো লঙ্গার ম্যাটার্স। গট ইট স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? তো এটা হচ্ছে মানে ইমপ্লিকেশনের ট্রুথ টেবিল। সো এখানে আরো এক্সাম্পল আছে, লাইক দেখেন যে ইফ ইউ ট্রাই হার্ড ফর ইউর এক্সাম দেন ইউ উইল সাকসিড। সো মনে করেন আপনি পরীক্ষার আগে আমি বললাম যে আপনি যদি পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করেন আপনি পরীক্ষায় ভালো করবেন। ঠিক আছে? সো এখানে হাইপোথিসিস কোনটা, কনক্লুশন কোনটা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। সে কিউটা হাইপোথেসিস এন্ড পিটা ফার্স্ট। হুম, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। সো পিটা হচ্ছে এখানে আমার হাইপোথিসিস, কিউ হচ্ছে কনক্লুশন। মানে চিন্তা করেন, যেটা ঘটলে পরেরটা হবে। হ্যাঁ, যেটা ঘটলে পরেরটা হবে সেটা হচ্ছে হাইপোথিসিস। মানে পূর্ব শর্ত যেটা সেটা হচ্ছে হাইপোথিসিস, ফলাফল যেটা সেটা কনক্লুশন। আপনি আগে পরিশ্রম করবেন তারপর আপনি সফল হবেন। তো পরিশ্রম করাটা হচ্ছে এখানে হাইপোথিসিস। ঠিক আছে? পি হচ্ছে এখানে হাইপোথিসিস, কিউ হচ্ছে কনক্লুশন। ওকে। সো এখানে তাহলে সিনারিও বাই সিনারিও যাই। তো মনে করেন আপনি পরীক্ষার আগে অনেক পড়াশোনা করছেন এন্ড আপনি পরীক্ষা ভালো দিচ্ছেন। ঠিক আছে? ইফ ইউ ট্রাই হার্ড এন্ড ইউ সাকসিডেড। সো সেটা যদি হয়, তাহলে আমি যে কথাটা বলছিলাম দ্যাট উইল হোল্ড ট্রু। তো অবশ্যই যে আমি যেটা বলছি এক্স্যাক্টলি সেটাই ঘটছে, যে আপনি পড়াশোনা করছেন ভালো, আপনি পরীক্ষা ভালো দিচ্ছেন। ঠিক আছে? সো তাহলে পি ইমপ্লাইজ কিউ ট্রু থাকলো। বাট মনে করেন আপনি পরীক্ষা মানে পরীক্ষার আগে অনেক পড়াশোনা করছেন, বাট পরীক্ষার দিন কোনো কারণে আপনার শরীর খারাপ হয়ে যাওয়াতে আপনার পরীক্ষাটা ভালো হয়নি। ঠিক আছে? তো আমি যে কথাটা বলছিলাম যে তুমি পড়াশোনা করো ঠিক মতো তোমার পরীক্ষা ভালো হবেই, সেটা কিন্তু আর ট্রু থাকলো না। ঠিক আছে? So, যে কোনো কারণে আপনার পরীক্ষা খারাপ হয়েছে, বাট ওই আমি যে প্রমিসটা করছিলাম, যে ভবিষ্যৎবাণী আমি করছিলাম সেটা আর সত্যি হইলো না। সো তার মানে হচ্ছে আমার ইমপ্লিকেশনটা এখানে আর ট্রু নাই, সো ইমপ্লিকেশনটা এখানে ফলস হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পরের যে দুইটা সিনারিও, মানে আপনি ট্রাই হার্ড করেন নাই, ঠিক আছে, তখন কি হবে? তখন কি ইমপ্লিকেশনটা ট্রু হবে না ফলস হবে? কেন হবে? মানে কারণ হাইপোথিসিস ইজ ফলস, যে আপনি ট্রাই হার্ড করেন নাই, আপনি পড়াশোনা করেন নাই, পরীক্ষা দিচ্ছেন। এখন আপনি পরীক্ষায় ভালো করলে কি হবে, পরীক্ষায় ভালো না করলে কি হবে? দুই ক্ষেত্রেই ট্রু হবে, কারণ আপনি তো হচ্ছে হাইপোথিসিস রিলেটেড কিছু বলেননি। রাইট। সো আপনি যদি হাইপোথিসিসটা ফলস হয়, মানে আপনি যদি আপনার এফোর্টটুকু না দেন, সেক্ষেত্রে কি হবে সেটা সম্পর্কে আমি বলি নাই। ঠিক আছে? সেটা সম্পর্কে আমি কোনো অ্যানাউন্সমেন্ট স্টেটমেন্ট দিই নাই। সো তখন আর আমার বেসিক্যালি যে স্টেটমেন্টটা আমি দিয়ে রাখছি সেটা ভায়োলেট হচ্ছে না। ঠিক আছে? যেহেতু ভায়োলেট হচ্ছে না, সো এটা ফলস হবে না, তার মানে এটা ট্রুই থাকতেছে। বুঝা গেল? মানে রিগার্ডলেস, মানে আপনি যদি মানে আপনি সাকসিড করছেন কি করেন নাই সেটা আর ম্যাটার করতেছে না, যদি আপনি এফোর্টই না দেন, তাহলে আই নো লঙ্গার কেয়ার, যে আমি যেটা বলছি সেটার ব্যাপারে আসলে কোনো সম্পর্কই নেই যে ঘটনাটা ঘটছে সেটার সাথে। তো আশা করি রিজনিংটা বুঝা গেছে, রাইট? তো রিজনিং যদি বুঝা যায় তাহলে এটা আমরা ডিসকাস করি যে এগুলো কোনটা কি। তো মনে করেন মানে কোন স্টেটমেন্টটা ট্রু কোনটা ফলস সেটা নিয়ে আমরা হচ্ছে এখন আলাপ করবো। প্রথমটা কি বলছে? ইফ 1 + 1 = 3 দেন ডগস ক্যান ফ্লাই। সো এখানে হাইপোথিসিস কি, কনক্লুশন কি, আর ওভারঅল স্টেটমেন্ট ট্রু না ফলস? প্রথম স্টেটমেন্টের ব্যাপারে আমরা কথা বলতেছি, বলেন। প্রথম ইমপ্লিকেশনটা ট্রু। ট্রু স্যার। মানে একবারে বড় অ্যান্সারটা দিয়ে না, ভেঙে ভেঙে অ্যান্সার দেন। হাইপোথিসিস কি এখানে? হাইপোথেসিস স্যার ফলস, সেই কারণে স্যার
ট্রু হয়ে মানে যাবে স্যার। হাইপোথিসিস কোন পার্টটা 1+1 = 3 এটা ওয়ান প্লাস হাইপোথিসিস ওয়ান নাকি ইকুয়াল ডগস? হাইপোথিসিস। এটা রাইট, hypothesis. রাইট, এটা হাইপোথিসিস এন্ড দিস ইজ ফলস। আর ডগস ক্যান ফ্লাই এটা হচ্ছে কনক্লুশন, এটাও ফলস। এখন হাইপোথিসিস যেহেতু ফলস হয়ে গেছে, কনক্লুশনে কি আছে সেটা আর যায় আসে না, রাইট? সো আমার ইমপ্লিকেশনটা ট্রু হবে এখানে। আচ্ছা, পরেরটা, ইফ 1+1 = 2 দেন ডগস ক্যান ফ্লাই, এখানে কি হবে? ট্রু হবে স্যার। কি হবে? স্যার ফলস হবে স্যার। কি হবে? রিজনিং কি? Both hypothesis and conclusions are true. স্যার ডগস ফ্লাইটা ফলস, তো হচ্ছে No, sir. Dog can fly to false. Sorry, sir. ফলস। রাইট, সো হাইপোথিসিস হচ্ছে আমার এখানে 1+1 = 2, সো সেটা হচ্ছে মানে ট্রু, রাইট? মানে এক আর এক যোগ করলে 2 হয়। সো কনক্লুশন হচ্ছে ডগস ক্যান ফ্লাই। সো অবভিয়াসলি ফ্লাইং ডগস আমি দেখি নাই কখনো, আপনারা দেখে থাকতে পারেন, বাট এটা আমি জানি যে এটা ট্রু না, রাইট? সো ডগস ক্যান ফ্লাই এটা ফলস, হাইপোথিসিস ট্রু, কনক্লুশন ফলস। এই মানে হচ্ছে আমি যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি, আমি যে স্টেটমেন্টটা বলছি সেটা আসলে হোল্ড করে না, তার মানে এই কথাটা ফলস। ঠিক আছে, একের একে 2 হইলে পরে কুকুর উঠতে পারবে, এই কথাটা ঠিক না। আচ্ছা, পরেরটা কি? ইফ মাঙ্কিস ক্যান ফ্লাই দেন 1+1 = 3, ট্রু স্যার। কেন ট্রু? এটাই ফলস স্যার, তাহলে হাইপোথিসিস ফলস, সো আর পুরোটাই তাহলে ফলস, তাহলে পুরোটাই তাহলে ট্রু, তাই না? হাইপোথিসিস ফলস হইলে আমার আর কিছুই দেখা দেখা লাগে না। আচ্ছা, তারপর হচ্ছে কি, ইফ 1+1 = 2 দেন 2+2 = 5, ফলস স্যার। It is false, ফলস। sir. রাইট, এটা ফলস, বিকজ হাইপোথিসিস ট্রু, কনক্লুশন ফলস। হাইপোথিসিস হচ্ছে 1+1 = 2, কনক্লুশন হচ্ছে 2+2 = 5, যেটা মিথ্যা, আগেরটা সত্যি। আচ্ছা, আর লাস্টলি, ইফ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া দেন বেইজিং ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না। সো আমি মানে যদি না জেনে থাকেন আমি বলি, হ্যাঁ মানে ইন্ডিয়ার রাজধানী আসলেই দিল্লি আর চায়নার রাজধানী আসলেই বেইজিং। তাহলে এটা কি? True, sir. আচ্ছা, তার মানে হাইপোথিসিস কনক্লুশন দুইটা যদি ট্রু হয়, আমার গিভেন স্টেটমেন্টটা ট্রু হবে। ভেরি গুড। সো এটাই বলা আছে যে মানে এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, যে লাইক মাঙ্কিস ক্যান ফ্লাই, ইফ মাঙ্কিস ক্যান ফ্লাই দেন 1+1 = 3, মানে এটা মানে রিয়েল লাইফে আসলে এইভাবে এই কথাগুলো বলা হয় না, বিকজ দে ডোন্ট মিন এনিথিং, তাই না? বাট লাইক আপনাকে যদি অ্যানালাইসিস করতে বলে, আপনার আসলে ওগুলার মানে স্টেটমেন্টটা যতই অ্যাবসার্ড হোক না কেন, ওইটা ট্রু না ফলস সেটা ডিল করে আর কি আপনার অ্যান্সার গুলো দিতে হবে। ঠিক আছে, মানে এগুলো রিয়েল লাইফ কনভারসেশন না অবভিয়াসলি, বাট ওইভাবেই অ্যান্সার দিয়ে যে অ্যাকচুয়ালি মানে ট্রু ফলস এর রিলেশনটা কি সেটা দিয়ে অ্যান্সার দেওয়া লাগবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মানে এদের ইংলিশ এক্সপ্রেশন কি বা ট্রু ফলস হলে কি হয় সেটা। সো আরো ডিফারেন্ট ওয়েজ আছে, মানে পি ইমপ্লাইজ কিউ এই কন্ডিশনাল রিলেশনশিপটা এক্সপ্রেস করার আরো ওয়ে আছে। কি কি? যে একটা তো দেখলাম যে আচ্ছা ইফ পি দেন কিউ, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন ইউ উইল সাকসিড। আচ্ছা, আর কি আছে? যে আমি মনে করেন দেন কথাটা বাদ দিলাম, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, একই কথা। আবার ধরেন পরের পরটা আমি সামনে নিয়ে আসলাম, যে ইউ উইল ওয়ার্ক হার্ড ইফ ইউ সাকসিড, সরি সরি উল্টা বলছি, ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, রাইট? সো আমি পরের পার্টটাকে আগে জাস্ট সামনে নিয়ে আসছি। সো ইফ পি কিউ আর কিউ ইফ পি, এটা বেসিক্যালি সেম সেন্টেন্স, রাইট? মানে জাস্ট পি কে, ইফ পি এটাকে পরে নিয়ে গিয়ে কিউ কে সামনে নিয়ে আসছে। So, এই দুইটা একই জিনিস। আবার ইফ এর জায়গায় যদি আমি আনলেস দিই, আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে ইফ নট, তাই না? সো ইফ নট দিলাম, আবার হচ্ছে পি এর আগেও একটা নট বসাইছে, নেগেশন করছে, এটা নেগেশনের সাইন যদি আপনার মনে থাকে। সো ইফ এর পরের নটটা আর এই পি এর আগে যে নট আছে, এই দুই নট মিলে দে ক্যান্সেল আউট ইচ আদার, রাইট? ডাবল নেগেটিভ মানে তো পজিটিভ। সো তার মানে কিউ আনলেস নট পি আর কিউ ইফ পি, এটাও একই কথা। আর মানে কিউ ইফ পি বা কিউ ওয়েন এভার পি বা কিউ ওয়েন পি, ঠিক আছে, যখন আপনি পরিশ্রম করবেন তখন আপনার রেজাল্ট ভালো হবে, যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে, এগুলো একই কথা। ঠিক আছে, কিউ ফলোস ফ্রম পি বা পি ইমপ্লাইজ কিউ, এগুলো বুঝাও মানে মানে রিজনেবলি ইজি। আর ঝামেলা লাগে কোনগুলায়? ঝামেলা লাগে হচ্ছে এই যে পি অনলি ইফ কিউ, এটা হচ্ছে নাম্বার ওয়ান কালপ্রিট। ঠিক আছে, এখানে এটার বেলায় হচ্ছে সবচেয়ে বেশি ভুল হয় মানুষের, সেটা আমি বলে দিই। ওয়াই ইজ দিস? বিকজ আপনি খেয়াল করেন আগে যে আমরা এক্সাম্পল গুলো বললাম, এখানে সবগুলাই কি আছে? ইফ পি, ইফ পি, ইফ পি বা আনলেস নট পি। সো ইফ গুলা কিন্তু পি এর সাথে জড়ায় আছে, ঠিক আছে, হাইপোথিসিস এর সাথে মানে ইফ গুলা বসতেছে। আর এখানে এসে কি হয়েছে, যখনই আপনি অনলিটা নিয়ে আসছেন তখন কিন্তু ইফ গিয়ে কনক্লুশনের সাথে চলে গেছে, কিউ এর কাছে চলে গেছে। সো এটা কিন্তু খুবই মানে কমন একটা মিস্টেক, মানে এই ট্রিকটা অনেক পরীক্ষাতেই ইয়ে করা হয় আমি দেখছি। সো মানে এটা আর কি কেয়ারফুলি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যে পি অনলি ইফ কিউ বললে মানে এখানে কিন্তু অনলি ইফ এর আগে
হচ্ছে আমার আগের পার্টটা হচ্ছে আমার হাইপোথিসিস, পরেরটা হচ্ছে কনক্লুশন। এখন হোয়াই ইজ দিস, মানে এটা রিজনিং কি, এটা কি জাস্ট মুখস্থ করবো? না, অবশ্যই না, এটা রিজনিং ডেফিনেটলি আছে। সো এটা রিজনিংটা কি সেটা আমি হচ্ছে ইমপ্লিকেশনটা শেষ করে বাই কন্ডিশনালে যাই, তখনই আরো মানে অ্যাপারেন্ট হয়ে যাবে ব্যাপারটা, যে আচ্ছা কি হইলো, কেন হইলো। ঠিক আছে। আর পরের পার্টটায় দুইটা ওয়ার্ড আমরা দেখতেছি, সাফিসিয়েন্ট, নেসেসারি। এদের আর কি, এদের কনসেপ্টটাও ক্লিয়ার হওয়া জরুরি। যে আগে ক্লিয়ার হই যে ওয়ার্ড দুইটার পরিবর্ত কি, লিটারাল মিনিং কি, সাফিসিয়েন্ট মানে কি, নেসেসারি মানে কি। আমি কি খুব কঠিন ওয়ার্ড জিজ্ঞেস করলাম নাকি? এগুলো তো কমন ওয়ার্ড, বলেন সাফিসিয়েন্ট অর্থ কি? স্যার সাফিসিয়েন্ট হলো পর্যাপ্ত, আর নেসেসারি হলো যেটা দরকার। আচ্ছা, রাইট, সাফিসিয়েন্ট মানে হচ্ছে এনাফ, মানে এটুক হইলেই হবে, সেরকম একটা ব্যাপার। আর নেসেসারি মানে হচ্ছে ইট ইজ রিকোয়ার্ড, এটা করতেই হবে, তাই না? সো এটা হচ্ছে সাফিসিয়েন্ট আর নেসেসারি লিটারাল মিনিং। আচ্ছা, সো এখন দেখেন মানে রিলেশনশিপটা আসলে কেমন। যে আমি আমি বলছিলাম যে যদি আপনি এ পান তাহলে আপনাকে আমি ট্রিট দিব। সো এর মানে কি, যে এ পাওয়াটাই আসলে ট্রিট, ট্রিট পাওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে। এর থেকে আপনার বেশি কিছু করা লাগবে না, লাইক আপনার 100% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে এরকম না, বা আপনার A+ পাওয়া লাগবে, সেসবের কোনো রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, আপনার 90 এর উপর পেলেই সেটা যথেষ্ট, আপনার মানে 96 97 পাওয়াটা জরুরি না। ঠিক আছে। সো জাস্ট গেটিং এন এ ইজ গুড এনাফ ফর এ ট্রিট। এই রিলেশনশিপটা যখন আমি বলছি, তার মানে গেটিং এন এ, এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হাইপোথিসিস। সো গেটিং এন এ ইজ সাফিসিয়েন্ট ফর গেটিং এ ট্রিট। সো ট্রিট, ট্রিট পাওয়াটা হচ্ছে কনক্লুশন। সো হাইপোথিসিস ইজ সাফিসিয়েন্ট ফর কনক্লুশন। ঠিক আছে। বা এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কনক্লুশন ইজ হাইপোথিসিস। ঠিক আছে। সো সাফিসিয়েন্টের পার্টটা আসলে পি কে কিউ এর দিকে ঠেলে। সো এটা হচ্ছে কথা। ঠিক আছে, হাইপোথিসিস ইজ সাফিসিয়েন্ট ফর কনক্লুশন। এটা কি বুঝলাম? বিফোর মুভিং অন টু নেসেসারি, এটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, নেসেসারি পার্টটা কি? নেসেসারি মানে হচ্ছে দরকার, মানে এটা করতে হবে। আচ্ছা, তো মনে করেন আপনি হচ্ছে মানে রেজাল্ট দিছে, আপনি হচ্ছে এ পেয়ে আসছেন। আমি যখন এই কথাটা জানলাম, আমার কে এখন মানে ট্রিট দেওয়াটা আমার জন্য নেসেসারি, না হইলে আমার কথায় কোনো দাম থাকবে না, আমার কথাকে কেউ আর ভরসা করবে না, লাইক আই উইল বি আ লায়ার। সো আমার জন্য তখন হচ্ছে ট্রিট দেওয়াটা জরুরি হয়ে পড়ছে। সো এই কারণে কনক্লুশন ইজ নেসেসারি ফর হাইপোথিসিস। ঠিক আছে, কিউ ইজ নেসেসারি ফর পি। সো ইংলিশে বলতে গেলে আসলে গিভিং এ ট্রিট ইজ নেসেসারি ফর অ্যান A+ রেজাল্ট। ঠিক আছে। সো মানে যদি আপনি A+ বলছি, এ এ এ গ্রেড আর কি। সো যদি আপনি এ পান তাহলে আমার আর কি ট্রিট দেওয়াটা নেসেসারি হয়ে পড়ে, দরকারি হয়ে পড়ে, না হলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। So, সেদিক থেকে হচ্ছে মানে নেসেসারি রিলেশনশিপটা আর কি, মানে কনক্লুশনকে হাইপোথিসিসের দিকে ঠেলে। ঠিক আছে। সো নেসেসারি কন্ডিশন ফর পি ইজ কিউ, এইভাবে বলা হয়। সো সাফিসিয়েন্ট, নেসেসারি, দুইটার আর কি মানে এই পার্সপেক্টিভটা মাথায় রাখেন, মানে ট্রিট দেওয়ার ব্যাপারটা থেকে, যে মানে গ্রেড, গ্রেড পাইলেই ট্রিট পেয়ে যাবেন। সো ওই গ্রেড পাওয়াটাই হচ্ছে যথেষ্ট। আবার গ্রেড পাইলে, আপনি যদি গ্রেড পেয়ে যান তখন আমার ট্রিট দেওয়াটা দরকার। সো ওই কারণে কনক্লুশনটা হচ্ছে নেসেসারি। ঠিক আছে। সো এই এক্সাম্পলটা দিয়ে মাথায় রাখলে পরে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, যে কোনো প্রমিসের দিক থেকে মাথায় রাখেন আর কি। এগুলো হচ্ছে অল ডিফারেন্ট ফরম্যাটস অফ মানে এক্সপ্রেসিং দ্য সেম থিং। পি ইমপ্লাইজ কিউ কে এত ভাবে লেখা যায়। ঠিক আছে, যে কোনোটা স্যার এই দিয়ে লিখুক। সবগুলো কি মনে রাখা লাগবে? মানে মনে রাখা লাগবে অ্যাজ ইন মানে এই জিনিসগুলো তো মানে কিছুটা তো ধরেন ইয়েই মানে একটু ইনটুইশন থেকেই আসে, লাইক কমন সেন্স থেকে আসে। যদি মানে ইফ কে আমি পরে দিই, ইফ পি কিউ, এটা না দিয়ে কিউ ইফ পি দেই বা কিউ ওয়েন পি দেই, মানে দে মিন, অল অফ দিস মিন দ্য সেম থিং, তাই না? মানে যদি আপনার মানে পড়ে বুঝতে আসলে গ্রাস্প করতে কষ্ট হয় তাহলে মনে রাখেন, সমস্যা নেই। ঠিক আছে। বাট মানে মনে রাখাটা আসলে এসেনশিয়াল কোনগুলা, এসেনশিয়াল হচ্ছে যেটা বললাম, পি অনলি ইফ কিউ, এটা একটা ক্যাচ। সো এটাকে মাথায় রাখতে হবে। আর সাফিসিয়েন্ট, নেসেসারি, এদের আসলে মানে ইনহেরেন্ট মিনিংটা কি সেটা বোঝাটা জরুরি, মানে এটা কখন আমরা কোনটার বেলায় অ্যাপ্লাই করব, এইটা কি আইডিয়াটা রাখা জরুরি। বাকিগুলো আসলে দেখলে পরে বোঝা যায় যে কোনটা হাইপোথিসিস, কোনটা কনক্লুশন, কোনটা রেজাল্ট আর কি। বুঝা গেছে? বাট স্টিল যদি ইফ ইউ ওয়ান্ট টু প্লে সেফ, অবশ্যই মনে রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো গেল। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করি, তাহলে পরেরটায় যাচ্ছি। ই অনলি ইফ কিউ, এটা আমি ক্লিয়ার করবো ইভেন্চুয়ালি, ডোন্ট ওয়ারি। সো আচ্ছা,
এখানে বলা আছে, এটা আমি পরে দিতেছি। আচ্ছা, সো কন্ডিশনাল আরেকটা পার্ট আছে, যে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে আসলে তিন ধরনের লাইক অপারেশন টাইপের করা যায়, লাইক একটা সেন্টেন্সের উপরে ডিফারেন্ট ফাংশনস অ্যাপ্লাই করার মতন চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে কি, তিনটা হচ্ছে কনভার্স, কন্ট্রাপজিটিভ এন্ড ইনভার্স। কোনটা কি? কনভার্স মানে হচ্ছে আপনি হাইপোথিসিস আর কনক্লুশন এদের জায়গাকে অদল বদল করে দিবেন। ঠিক আছে, সো পি ইমপ্লাইজ কিউ, যেটা আপনি পি কে পরে নিয়ে যাবেন, কিউ কে আগে নিয়ে আসবেন, সো কিউ ইমপ্লাইজ পি, এটা হচ্ছে কনভার্স। ঠিক আছে, সো কনভার্স মানে হচ্ছে জাস্ট সোয়াপিং দি হাইপোথিসিস এন্ড কনক্লুশন। কন্ট্রা পজিটিভ হচ্ছে আপনি সোয়াপ তো করবেনই, লাইক কিউ আগে আনসার, পি পরে নিচ্ছেন, সেটা তো করতেই হবে, প্লাস দুইটাকেই ইন্ডিভিজুয়ালি আপনার নেগেট করা লাগবে। ঠিক আছে, লাইক পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ করা লাগবে। So, এইটা হচ্ছে কন্ট্রা পজিটিভ, লাইক জায়গাও চেঞ্জ, আবার মানে সাইনটাও চেঞ্জ, যদি প্লাস মাইনাস দিয়ে চিন্তা করেন, পজিটিভ নেগেটিভটাও চেঞ্জ। ঠিক আছে, আর ইনভার্সটা হচ্ছে মানে জায়গা চেঞ্জ নাই কোনো, জাস্ট সাইনটা চেঞ্জ, জাস্ট নেগেটিভ করে দেয় আর কি, নেগেট করা, পজিটিভ হলে নেগেটিভে যাওয়া, নেগেটিভ হলে পজিটিভে আসা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মানে একটা কন্ডিশনাল স্টেটমেন্টেরই এরকম তিনটা আর কি কনভার্ট করা যেতে পারে আর কি। ঠিক আছে, কনভার্সন কিরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। আচ্ছা, তো এটা দিয়ে পরে বোঝা যাবে আসলে সাফিসিয়েন্টের ব্যাপারটা কতটা ভালো বুঝছেন বা নেসেসারি কি, মানে মিনিংটা বুঝছেন কিনা। কি বলছে, রেইনিং ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মি নট গোয়িং টু টাউন। আচ্ছা, সো সাফিসিয়েন্ট ইউজ করছে, লক্ষ্য করেন। তাহলে বলেন যে এখানে হাইপোথিসিস কি আর কনক্লুশন কি এই সেন্টেন্সটার জন্য। তো রেইনিং রেনিং ইজ এটা হাইপোথিসিস আর বাকিটুক কনসিকুয়েন্স। বাকিটুক মানে হচ্ছে কি, ওই আমি টাউনে যাব না এটা। হ্যাঁ, নট গোয়িং টু আচ্ছা, টক। রাইট। সো তার মানে হাইপোথিসিসটা হচ্ছে যে ইট ইজ রেইনিং, আর কনক্লুশনটা হচ্ছে আই ডোন্ট গো টু টাউন, এরকম কিছু একটা। আচ্ছা, তো তার মানে আমাকে দেওয়া আছে কি, আমাকে কি পি ইমপ্লাইজ কিউ দেওয়া আছে না? তাই তো নাকি? পি ইয়েস স্যার। হাইপোথিসিস কিউ কনক্লুশন, আমাকে পি ইমপ্লাইজ কিউ এটা দিচ্ছে। সো বেসিক্যালি যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে ইফ ইট ইজ রেইনিং, আমি যদি ইফ দিয়ে লিখি আর কি, দেন আই ডোন্ট গো টু টাউন, এই সেন্টেন্সটাই আমাকে দেওয়া আছে, জাস্ট আর কি ফ্যান্সি ভাবে লিখছে। ঠিক আছে, তো এই স্টেটমেন্ট আমাকে দেওয়া আছে, এটাকে হচ্ছে কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স এগুলা ফাইন্ড করতে বলছে। ঠিক আছে, তাহলে কনভার্স কি হবে? কনভার্সে কি করতে হয়, আমার যেখানে কনক্লুশন ছিল সেখানে হাইপোথিসিসকে নিয়ে বসাইতে হয়, যেখানে হাইপোথিসিস ছিল সেখানে হচ্ছে কনক্লুশনকে নিয়ে যাইতে হয়, তাই না? So, তাহলে কি করব, যে আমি আগে ইয়াকে নিয়ে আসবো। সো ইফ আই ডোন্ট গো টু টাউন দেন ইট ইজ রেইনিং, এটা হবে হচ্ছে কিউ ইমপ্লাইজ পি, এটা হচ্ছে কনভার্স। এটা কি বোঝা গেল? জাস্ট আমি হচ্ছে যে আগে কনক্লুশন ছিল সে এখন হাইপোথিসিস, যে আগে হাইপোথিসিস ছিল সে এখন কনক্লুশন, এদেরকে জাস্ট আমি জায়গাকে অদল বদল করছি, এটা হচ্ছে কনভার্স। আচ্ছা, ইনভার্স কি? ইনভার্স হচ্ছে জাস্ট দুইজনকে নেগেট করে দেওয়া। সো কারো আগে যদি নট না থাকে তাহলে নট এনে বসায় দেওয়া, যদি নট আগেই থাকে তাহলে সেটাকে সরানো। ঠিক আছে, সো ইনভার্স কি হবে, যে আমাকে বলছিল যে ইফ ইট ইজ রেইনিং দেন আই ডোন্ট গো টু টাউন, সো আমি যদি নট নট এগুলো নিয়ে আসি, ইফ ইট ইজ নট রেইনিং দেন আই ডোন্ট নট গো টু টাউন, এটা হয়তো বলা যায় না, সো দেন আই গো টু টাউন, সো ডোন্টটাকে জাস্ট বাদ দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট হচ্ছে যেই পার্ট গুলো যেরকম ছিল এরকমই থাকবে, কোনো জায়গা চেঞ্জ হবে না, জাস্ট নেগেশন হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইনভার্স। ঠিক আছে, আর কন্ট্রাপজিটিভটা কি? কন্ট্রাপজিটিভটা হচ্ছে এই দুইটা জিনিস একসাথে, মানে জায়গাও চেঞ্জ, সাইনও চেঞ্জ। কিরকম, যে আমি ডোন্ট গো টু টাউন এটাকে সামনে নিয়ে আসবো, আবার এটাকে পজিটিভ করে দিব। সো ইফ আই গো টু টাউন আর ইট ইজ রেইনিং, এটাকে পিছনে নিয়ে যাবো আর নেগেটিভ করে দিব, দেন ইট ইজ নট রেইনিং। তো বুঝা গেছে এই তিনটা এক্সপ্রেশন ফর দ্য সেম সেন্টেন্স। ইয়েস স্যার। ওকে, এটা কিন্তু মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন খুবই আর কি, মানে প্র্যাকটিস শিটও দেখবেন, বইয়ের এক্সারসাইজও আছে। সো এটা আর কি ভালোভাবে ক্লিয়ার হয়, যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে লেটস মুভ অন। এরপরে হচ্ছে আমরা যে কন্ডিশনাল পরে হচ্ছে বাই কন্ডিশনাল। ঠিক আছে, সো বাই কন্ডিশনালটা কি? সো কন্ডিশনাল বা ইমপ্লিকেশনের সাইনটা যদি আপনারা লক্ষ্য করেন,
এখানে ব্যাপারটা কি বুঝাইছে যে অ্যারোটা হচ্ছে হাইপোথিসিস থেকে কনক্লুশনের দিকে, রাইট? সো হাইপোথিসিসটা যদি সত্যি হয়ে যায় আমি অটোমেটিক্যালি কনক্লুশনে চলে যাব, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। সো বাই কন্ডিশনালের ব্যাপারটা কি দেখেন, বাই কন্ডিশনাল হচ্ছে অ্যারোটার দুই দিকেই, অ্যারোটার মানে ডাবল হেডের বোথ সাইডে আর কি সেটা পয়েন্ট করতেছে। এর মানে কি? এর মানে আসলে পি ইমপ্লাইজ কিউ এটাও সত্যি, কিউ ইমপ্লাইজ পি এটাও সত্যি। সো একটা হইলে অন্যটা হইতেই হবে, যে কোনো একটা হইতে পারে না। ঠিক আছে। পি ইমপ্লাইজ কিউ, সো পি পি হইলে কিউ হবে এটাও সত্যি, আবার কিউ ইমপ্লাইজ পি, তো কিউ হইলে পি হবে এটাই সত্যি। মানে দুইটাই একত্রে হইতে হবে। যেমন কি, মনে করেন রহিম আর করিম খুবই ভালো বন্ধু। সো রহিম ক্লাসে আসলে করিম অবশ্যই ক্লাসে আসে। ঠিক আছে। আবার যদি রহিম ক্লাস মিস দেয় করিমও ক্লাস মিস দেয়। So, আসলে দুজনই আসবে, নয়তো একজন আসবে না। এটা হচ্ছে সিনারিওটা আর কি। ঠিক আছে। মানে এরা মানে ব্যাপারটা যদি এমন হয় যে আসলে এরা এত ভালো বন্ধু না যে লাইক একজন একা একা এসেও ক্লাস করে, তখন আর আসলে বাই কন্ডিশনাল রিলেশনশিপটা হোল্ড করে না। ঠিক আছে। তো চিন্তা করেন তাহলে ব্যাপারটা কিরকম, যে আমি যদি লিখি, সো পি মনে করেন, স্যার এটা তো মনে হয় অনেকটা এন্ড গেটের মতো। এন্ড গেটের থেকে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে বলেন? তো দুইটা ফলস ট্রু হয়। রাইট, দুইটা ফলস হইলেও কিন্তু ট্রু হয়। এন্ড এর বেলা কিন্তু এটা সত্যি না, তাই না? এন্ড একটা যে কোনো একটা ফলস হয়ে গেলেই আসলে ওই পুরো জিনিসটা ফলস হয়ে যায়। আর এখানে দুইজন ফলস হওয়ার পরেও ব্যাপারটা সত্যি হচ্ছে, যে দুইজন প্ল্যান করে ক্লাস মিস দিচ্ছে বিকজ তারা ভালো বন্ধু। ঠিক আছে। সো একটা একটা করে সিনারিও চিন্তা করেন। প্রথমটা হচ্ছে পিও ট্রু কিউ ট্রু, সো রহিমও আসছে করিমও আসছে। সো তার মানে কি, দুজনই ক্লাসে আসছে, সো তার মানে বাই কন্ডিশনাল রিজনটা মানে রিজনিংটা আসলে এখানে ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি, যে রহিম আসছে কিন্তু করিম আসে নাই, পি ট্রু কিউ ফলস। তার মানে হচ্ছে তাদের বন্ধুত্বটা এত ভালো না, মানে এই বাই কন্ডিশনাল রিলেশনশিপটা আসলে নাই। ঠিক আছে। লাইক অথবা পি ফলস কিউ ট্রু, লাইক রহিম আসে নাই কিন্তু করিম চলে আসছে, তাহলে আসলে মানে তখন আর এই রিজনিংটা ট্রু না যে দুজন এত ভালো বন্ধু। আর এটা আবার যখন ইয়ে হয় যে রহিমও আসে নাই করিমও আসে নাই, তার মানে হচ্ছে দুজন একত্রেই আসে নাই, তো তখন হচ্ছে এই জিনিসটা স্টিল ট্রু। ঠিক আছে। তো এই জিনিসটা আসলে মানে এন্ড এর কথা যেহেতু বলছেন, এন্ড এর চাইতে আরেকজনের সাথে আর কি মানে একটু কনসেপচুয়াল মিল আছে। লাইক আমরা অন্য একটা কানেক্টিভের বেলায় এই জিনিসটা দেখছিলাম যে যদি পি কিউ দুইটাই সেম হয়, দুইটাই ট্রু বা ফলস হয়, তাহলে একরকম রেজাল্ট, বা পি কিউ দুইটাই যদি ডিফারেন্ট হয় তাহলে আরেক রকম রেজাল্ট। এটা কার বেলায় দেখছিলাম মনে আছে? লাইক পি আর কিউ দুইটাই যদি ট্রু বা দুইটাই যদি ফলস হয়, দেন আমার রেজাল্ট একটা আসতো, সেম সেম রেজাল্ট আসতো। আবার পি আর কিউ যদি দুজন ডিফারেন্ট হয়, তাহলে আমার সেম রেজাল্ট আসতো। সেটা কোন? XOR স্যার এক্সক্লুসিভ ওর। এক্সক্লুসিভ অর, রাইট। সো এক্সক্লুসিভ অর এর এটা হচ্ছে ঠিক উল্টা। লাইক এক্সক্লুসিভ অরে আমরা পি আর কিউ দুইটাই যদি ইকুয়াল পাইতাম, দুইটাই ট্রু বা দুইটাই ফলস, তখন হচ্ছে আমরা ওটাকে ফলস বলে দিতাম, তাই না? কিন্তু এখানে কিন্তু উল্টা, এখানে তারা ট্রু। ঠিক আছে। আবার উল্টাটা সত্যি, ভাইস ভার্সা, যে এক্সরে আমরা দুজনকে ডিফারেন্ট পাইলে বলতাম ট্রু, একটা ট্রু একটা ফলস হইলে ট্রু বলতাম, বাট এখানে সেটা ফলস। ঠিক আছে। সো এটা কাইন্ড অফ লাইক এক্স নর এর মতন, এক্সক্লুসিভ নর। সো ওইভাবে চিন্তা করতে পারে। ঠিক আছে। আর এটা লেখা হয় কেমনে, ওই যে লাইক পি যদি মনে করেন হয় হয় যে ইফ মানে পি হচ্ছে আই এম এট হোম, কিউ হইলো ইট ইজ রেইনিং। সো পি বাই কন্ডিশনাল কিউ এটা হচ্ছে আই এম এট হোম ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ রেইনিং। ঠিক আছে। এখানে আসতেছে হচ্ছে সেই অনলি ইফটা। এখন আমি ক্লিয়ার করি যে দেখেন মানে এখানে পার্ট আছে কতগুলা, তাই না? সো পার্টটা কি দেখেন, আমি টেক্সটে আবারও লিখি। সো আসলে পি বাই কন্ডিশনাল কিউ, হ্যাঁ মানে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, সেটাও ঠিক, আবার কিউ ইমপ্লাইজ পি, সেটাও ঠিক, তাই না? সো দুইটা জিনিসই যখন আমার ইন্ডিভিজুয়ালি ঠিক হওয়া লাগে, তখন আমরা মাঝে কি ইউজ করি, মানে কোন কানেক্টিভটা দিয়ে কানেক্ট করি এদেরকে যদি দুইটাই আমি ট্রু করতে চাই? মানে আমাকে এন্ড 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 রাইট। আমি ওইটা বুঝতে চাইছি যে মানে পুরো জিনিসটা ট্রু তখনই হবে যখন হচ্ছে দুইজনই ইন্ডিভিজুয়ালি ট্রু হয়, সো উইচ ইজ মানে কারেক্ট ফর এন্ড গেট। সো তার মানে উপরেরটা যেটা পি বাই কন্ডিশনাল কিউ, সেটা আসলে ভেঙে লিখলে এইটা, যে পি ইমপ্লাইজ কিউ এন্ড কিউ ইমপ্লাইজ পি। ঠিক আছে। এখন আসি, সো একটা একটা করে মিলাই আমরা যে কি হয়েছে এখানে। তো দেখেন এই যে এন্ড, হ্যাঁ এন্ড তো গেল, বুঝলাম যে আমার এই এন্ড গেট দিয়ে আমি বুঝাইছি, এই যে এন্ড গেট আছে এখানে, মানে এন্ড গেট বলতে এই কনজাংশন দিয়ে আমি বুঝাচ্ছি। আচ্ছা, পি ইফ কিউ, ঠিক আছে, অনলি ইফ মনে করেন আপাতত নাই, তো পি ইফ কিউ এখানে এটাতে কি বোঝায়?
পি ইফ কিউ মানে কি এখানে হাইপোথিসিস কে কনক্লুশন কে, মানে কোনটা হইলে কোনটা হবে? অনলি ইফটা বাদ তো দেন কিউ আপাতত। হলো হাইপোথিসিস আর পি কনক্লুশন। রাইট। সো পি ইফ কিউ এইটা যদি মানে আমি শুধু লিখি সেটা বোঝাবে হচ্ছে এই পার্টটা, রাইট? কিউ ইমপ্লাইজ পি, যেটা মাত্রই বললেন যে কিউ হাইপোথিসিস পি কনক্লুশন। আচ্ছা, বাকি কি আছে? বাকি তো আমার এই যে পি ইমপ্লাইজ কিউ, এটা তো এখনো বাকি আছে। এইটা বোঝানো হয়েছে কি দিয়ে? এটা বোঝানো হয়েছে এই যে এই বাকি পার্টটা, অনলি ইফ কিউ। সো পি অনলি ইফ কিউটা আসলে পি ইমপ্লাইজ কিউ এইটা মিন করে। ঠিক আছে। সো এইভাবে আর কি ভেঙে ভেঙে বুঝলে আর কি এখন মিলাইতে পারবেন যে আচ্ছা তখন কেন আমি অনলি ইফ দিয়ে আসলে পি ইমপ্লাইজ কিউ বুঝাইছিলাম, ইফটা কিউ এর কাছে থাকা সত্ত্বেও। ওকে, এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে ইফ এন্ড অনলি ইফ তো মানে রিয়েল লাইফে অনেক স্টেটমেন্টই দেখছেন, বাট এই জিনিসটা আসলে কাজ করে এমনি লজিক্যালি। ঠিক আছে, দুইটাই বোথ ডিরেকশনের ইফ, এদেরকে একত্রে লেখা হয়। ঠিক আছে, So, এটাকে যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আবার এই যে ইফ এর যেরকম অনেকগুলা এক্সপ্রেশন দেখছিলাম পি ইমপ্লাইজ কিউ এর, ইফ এন্ড অনলি ইফ বা বাই কন্ডিশনাল এরও কয়েকটা এক্সপ্রেশন আছে। সে কি কি? নিচেটা দেখি, ছোটটা দেখি আগে। সেটা হচ্ছে পি আই ডাবল এফ কিউ। ইফ লিখছে দুইটা এফ দিয়ে। এটা হচ্ছে মানে ইফ এন্ড অনলি ইফ এই পুরা কথাটাকে শর্ট করে এভাবে লেখে, পি ইফ কিউ। ঠিক আছে, এটা একটা গেল। আর উপরের দুইটা একটু দেখেন, পি ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ফর কিউ। আমরা একটু আগে দেখলাম যে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট দুইটা হচ্ছে দুই রকম ক্ষেত্রে ইউজ করে, রাইট? সো পি ইজ নেসেসারি ফর কিউ এটা কি মিন করবে? পি ইজ নেসেসারি ফর কিউ এটা বুঝাইলে হাইপোথিসিস কে কনক্লুশন কে, মানে এটা কি পি ইমপ্লাইজ কিউ না কিউ ইমপ্লাইজ পি? কিউ এমপ্লয়িজ রাইট। সো পি ইজ নেসেসারি ফর কিউ যখন আমি বলতেছি তখন আমি আসলে কিউ ইমপ্লাইজ পিটা বলতেছি আগে। ঠিক আছে, সো কিউ ইমপ্লাইজ পি। আচ্ছা, মাঝে একটা কি আছে, মাঝে একটা এন্ড আছে, সো আমি আনলাম কনজাংশন, এন্ড দিলাম। আর পি সাফিসিয়েন্ট ফর কিউ এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে কি এটা পি এমপ্লয়িজ পি পি এমপ্লয়িজ ইমপ্লাইজ, কিউ। রাইট? পি হওয়াটাই কিউ হওয়ার জন্য যথেষ্ট। পি সাফিসিয়েন্ট ফর কিউ তার মানে পি ইমপ্লাইজ কিউ। সো এই যে কিউ ইমপ্লাইজ পি এন্ড পি ইমপ্লাইজ কিউ, এই দুটো একত্রে হইলে হওয়ার রেজাল্টটাই হচ্ছে বাই কন্ডিশনাল রিলেশনশিপ। ঠিক আছে, সো পি দুইটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট এই দুইটা যদি আমি একত্রে বলি তার মানে আসলে আমি বাই কন্ডিশনাল রিলেশনশিপ বুঝাচ্ছি। ওকে, সো এটা গেল, এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ এক্সপ্রেসিং। আর আরেকটা কি, ইফ পি দেন কিউ অ্যান্ড কনভার্সলি। আচ্ছা, ইফ পি দেন কিউ এটা, এটার মানে কি? পি এমপ্লয়িজ কিউ। পি ইমপ্লাইজ কিউ, রাইট? তো পি হাইপোথিসিস কিউ কনক্লুশন। কনভার্সটা একটু আগে আমরা কি দেখলাম, ইনভার্স কনভার্স কন্ট্রাপজিটিভে। কনভার্সে হচ্ছে আমরা কিউ আর পি এর জায়গাটা সোয়াপ করি, হাইপোথিসিস এর কনক্লুশনকে একজনকে অন্যজনের জায়গায় নিয়ে যাই, রাইট? সো কনভার্সলি এটা হইলো জাস্ট কিউ ইমপ্লাইজ পি, আর এদের মাঝে হচ্ছে একটা এন্ড আছে। So, এটা কি? এটা আবারও সেম থিং, লাইক পি ইমপ্লাইজ কিউ এন্ড কিউ ইমপ্লাইজ পি, এটা মানে হচ্ছে ই আর কিউ এর মধ্যে বাই কন্ডিশনাল। সো এই তিনটা এক্সপ্রেশন কি বোঝা গেছে কি? ঠিক আছে, পি আই এফ এফ কিউ এটা আসলে লজিক্যালি কিছু না, এটা জাস্ট হচ্ছে শর্ট হ্যান্ড এক্সপ্রেশন আর কি, ছোট করে লিখলে। আর বাকি দুইটা হচ্ছে মানে দুইটা পার্টকে আর কি আলাদা আলাদা করে লিখে এন্ড দিয়ে মাঝে কানেক্ট করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ওয়েজ অফ এক্সপ্রেসিং আ বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, তো কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে আগাই। সো এই তো মানে আমরা তো ধরেন মানে কানেকটিভ সবগুলাই দেখলাম। সো আমরা ক্লাস থেকে হচ্ছে এন্ড, এক্সর, অর, নেগেশন এগুলার ট্রুথ টেবিল ড্র করছি। তো ট্রুথ টেবিল আঁকার সময় আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে মনে করেন পি এন্ড কিউ বা পি অর কিউ, এদের ট্রুথ টেবিল আঁকতে গেলে আসলে রো কয়টা আসে ট্রুথ টেবিলে? মানে প্রশ্নটা বুঝছেন কিনা, লাইক পি এন্ড কিউ এটা ধরেন আমি ট্রুথ টেবিল আপনাকে আঁকতে বললাম, So, আপনি কয়টা রো দিবেন, লাইক কতগুলা কম্বিনেশন পসিবল পি আর কিউ এর? চারটা। তো চারটা। চারটা। ওয়াই? বিকজ ইন্ডিভিজুয়ালি এদের প্রত্যেকের দুইটা করে পসিবল ভ্যালু আছে, রাইট? পি আর কিউ দুইটাই হয় ট্রু নয়তো ফলস হবে। তো পি এর ট্রু ফলস ভ্যালুর জন্য, পি এর দুইটা ভ্যালুর জন্যই কিউ এর দুইটা করে ভ্যালু আছে।
রাইট? সো এরপর যদি আরেকটা ভেরিয়েবল অ্যাড হইতো, আর ধরেন অ্যাড হইছে, ঠিক আছে, বড় প্রপোজিশন, সো তখন কি হইতো, তখন কয়টা রো হইতো? 8টা। রাইট? যখনই আপনি মানে নতুন নতুন ভ্যারিয়েবল অ্যাড করতেছেন, আপনার আগের প্রত্যেকটা চয়েসের জন্য আসলে দুইটা দুইটা নতুন চয়েস আসতেছে। মানে নতুন যে ভ্যারিয়েবলটা তার ট্রু ফলস যে কোনোটা হইতে পারে। সো আপনি যত বেশি ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে থাকবেন, আসলে 2 দিয়ে মাল্টিপ্লাই হতে থাকবে। সো তার মানে আপনার যদি n সংখ্যক ইনপুট ভ্যারিয়েবল থাকে, আপনার ট্রুথ টেবিলের রো হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n টা। রাইট? সো এটাই হচ্ছে এখানে বলা আছে যে যদি মানে এরকম ইয়ে হয়, মানে ট্রুথ টেবিলে হচ্ছে রো হয় হচ্ছে মানে 2 টু দি পাওয়ার n টা। ঠিক আছে? সো এটা মনে করেন পি অর কিউ ইমপ্লাইজ নট আর, মানে বড় একটা প্রপোজিশন আপনাকে দিয়ে ট্রুথ টেবিল রাখতে বলছে। ঠিক আছে? সো রো কয়টা হবে? রো হবে হচ্ছে 8টা। রাইট? আর সব কম্বিনেশন কিভাবে কভার করতে হয় এটা আগের দিন দেখাইছি। লাইক ওই যে টেবিল হাফ হাফ করে করে, তো প্রথমে ফুল টেবিলকে হাফ করবেন, তারপরে এই হাফকে আবার হাফ করবেন, এরকম করে করে লাস্টটা পর্যন্ত। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন এত বড় যদি প্রপোজিশন দিয়ে দেয় যে 3 4টা ভেরিয়েবল আছে, আবার মানে তাদের মধ্যেও হচ্ছে মানে অনেকগুলা সাইন আছে, লাইক এখানে অর আছে, নট আছে, ইমপ্লাইজ আছে, তখন যেটা করবেন আপনি হচ্ছে ভেঙে ভেঙে ছোট পার্ট গুলাকে আগে আলাদা কলাম বানাই নিয়ে তারপরে হচ্ছে তাদের মধ্যে জয়েন করবেন। লাইক আগে ধরেন আপনি ছোট এই নট আটটা করে নিলেন, বা এই তারপরে এই অরটা করে নিলেন, দেন এদের মধ্যে আপনি ইমপ্লিকেশনটা দিন। সো এটা হচ্ছে মানে বেটার ওয়ে অফ, মানে এটা করলে আর কি ভুল হওয়ার চান্স কম হয়, সময় একটু বেশি লাগলেও। মানে এই কোয়েশ্চেন গুলো খুবই সহজ আসলে, ট্রুথ টেবিল আঁকা। তো এখানে মার্ক হারাইলে আসলে ব্যাপারটা দুঃখজনক হবে। তো এটা মানে টাইম নিয়ে অ্যান্সার করেন। ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রুথ টেবিল আঁকার বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে দুইটা স্টেটমেন্ট বা দুইটা প্রপোজিশন আসলে ইকুইভ্যালেন্ট কিনা। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এরা একই কথা ভিন্নভাবে বলতেছে, মানে তাদের মিনিং সেম। ঠিক আছে? এটা হচ্ছে ইকুইভ্যালেন্স। তো দুইটা স্টেটমেন্ট আসলে ইকুইভ্যালেন্ট কিনা এটা কিভাবে প্রুফ করা যায়? ইকুইভ্যালেন্টের ব্যাপারটা আসবে হচ্ছে, মনে করেন স্টেটমেন্ট 1 এইটা যখন ট্রু, তখন স্টেটমেন্ট 2 ও তখন ট্রু হইতে হবে। আবার স্টেটমেন্ট 1 যখন ফলস, স্টেটমেন্ট 2 ও তখন ফলস হওয়া লাগবে, এন্ড ভাইস ভার্সা। ঠিক আছে? তো তার মানে আমি হচ্ছে ট্রুথ টেবিল আঁকবো। তো ট্রুথ টেবিল এঁকে এঁকে আমি ইনপুট ভেরিয়েবল যা যা আছে পি কিউ আর সবগুলোর কম্বিনেশন লিখলাম। লিখে আমি দেখলাম যে আচ্ছা স্টেটমেন্ট 1 এই কম্বিনেশনে ট্রু আসে, এই কম্বিনেশনে ফলস আসে। এরপর আমি স্টেটমেন্ট 2 এর জন্য কলামটা বানাবো। সো বানানোর পরে আমি দুইটা কলাম কম্পেয়ার করব। এই কলামে যে জায়গায় যে জায়গায় ট্রু আছে, ওই কলামেও সেখানে সেখানে ট্রু আছে কিনা, এখানে যেখানে যেখানে ফলস আছে ওইখানেও ফলস আছে কিনা। সো দুইটা কলাম হুবহু একই কিনা, সেটা যদি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আচ্ছা প্রথম প্রপোজিশনটা আর পরের প্রপোজিশনটা এরা আসলে ইকুইভ্যালেন্ট, দে মিন দ্য সেম থিং। ঠিক আছে? তো যেমন কি মানে এখানে বলছে যে শো ইউজিং আ ট্রুথ টেবিল দ্যাট দি কন্ডিশনাল ইজ ইকুইভ্যালেন্ট টু দি কন্ট্রাপোজিটিভ। তো কন্ডিশনাল মানে হচ্ছে যে এটা আপনাকে ধরেন দিয়ে দিচ্ছে পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে? আমাকে বলছে যে দেখাও এটা ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য কন্ট্রাপোজিটিভ, মানে কন্ট্রাপোজিটিভ এইটা, মানে পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রাপোজিটিভ হইলো পি কিউ কে জায়গা চেঞ্জ করা আবার নেগেশনও করা। সো নট কিউ ইমপ্লাইজ নট পি। আমাকে বলছে দেখাও যে পি ইমপ্লাইজ কিউ আর নট কিউ ইমপ্লাইজ নট পি এরা আসলে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তো আমি কি করব, পি কিউ দুইটা ভেরিয়েবল, 4টা কম্বিনেশন পসিবল। সো প্রত্যেকটা কম্বিনেশনের জন্য হচ্ছে আমি পি ইমপ্লাইজ কিউ এর রেজাল্ট বের করলাম, নট কিউ ইমপ্লাইজ নট পি এটা রেজাল্ট বের করলাম। এরপর আমি কি দেখতেছি, এরপর আমি দেখতেছি যে দুইটা কলাম আসলে হুবহু সেম আসছে। সো সো এই প্রথম কলামে যে জায়গায় ট্রু, সেকেন্ড কলামে সেখানে ট্রু, এটা যেখানে ফলস সেখানে ফলস। ঠিক আছে? তার মানে হচ্ছে আমার ইনপুট ভ্যারিয়েবল গুলো যেই অর্থই বহন করুক না কেন, প্রথম স্টেটমেন্টটা যা মিন করবে পরের স্টেটমেন্টটাও তাই মিন করবে। মানে লজিক্যালি চিন্তা করেন। ঠিক আছে? আমরা যে ধরেন এই ইয়েটা দেখে আসছি, মানে প্রথম যে কন্ট্রাপোজিটিভের এক্সাম্পলটা দেখলাম। ঠিক আছে? আমার স্টেটমেন্ট কি দিছিল? আমার স্টেটমেন্ট দিছিল যে ইফ ইট ইজ রেইনিং দেন আই উইল নট গো টু টাউন। তাই না? যদি বৃষ্টি হয় তাহলে আমি শহরে যাব না, এরকম একটা ব্যাপার। এটা কন্ট্রাপোজিটিভ কি? ইফ আই গো টু টাউন দেন ইট ইজ নট রেইনিং। যদি আমি শহরে গিয়ে থাকি তার মানে বৃষ্টি হয় নাই। সো আমি মানে বৃষ্টি হইলে শহরে যাব না, আর শহরে গেছি মানেই বৃষ্টি হয় নাই। সো এই দুইটা আসলে একই কথা, এটা ঘুরায় ফিরায় জাস্ট বলা হয়েছে। ঠিক আছে? সো অ্যাকচুয়াল স্টেটমেন্টটা আর ওটার কন্ট্রাপোজিটিভ এর মিনিং ইজ এক্স্যাক্টলি দ্য সেম, দে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? কনভার্স ইনভার্স এটা কি অ্যাকচুয়ালটার সাথে একই জিনিস মিন করে? কিভাবে দেখানো যায়?
ওই যে ট্রুথ টেবিল লেখা লাগবে। তো ট্রুথ টেবিল রাখলাম, কি দেখা গেল যে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে মানে পি ট্রু কিউ ফলস হইলে পরে এই জিনিসটা ফলস, কিন্তু এইখানে ট্রু চলে আসে। ঠিক আছে, তার মানে এইটা মানে অ্যাকচুয়াল কন্ডিশনাল, আর এটা হচ্ছে ইনভার্সটা। মানে কন্ডিশনাল আর ইনভার্স এরা আসলে ইকুয়াল না, আর কন্ডিশনাল আর কনভার্স এরাও ইকুয়াল না। ঠিক আছে, যে এখানে ফলস আছে এখানে ট্রু, আবার এখানে ট্রু আছে এখানে ফলস, তার মানে এদের মিল নাই। আচ্ছা, বাট আরেকটা অবজারভেশন এখানে লক্ষ্য করেন যে কনভার্সটা, ঠিক আছে, এই যে কনভার্স কিউ ইমপ্লাইজ পি আর ইনভার্স মানে নট পি ইমপ্লাইজ নট কিউ, এরা কি ইকুইভ্যালেন্ট নিজেদের মধ্যে? নো স্যার। এরা নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট না, মানে এই কলাম আর এই কলাম কি ডিফারেন্স আছে কোনো, এই ডান পাশের দুইটা কলামে? না স্যার এই স্যার, দুইটাই ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, হ্যাঁ হ্যাঁ, এরা ইকুইভ্যালেন্ট নিজেদের স্যার। মধ্যে ইকুইভ্যালেন্ট, তাই না? সো কেন, এটা কিভাবে হইল? আচ্ছা, স্যার একটু আগে এটা ওই যে কন্ট্রাপজিটিভ আর কি একটা। রাইট, ভেরি গুড, এটাই বলতে চাচ্ছিলাম যে একটু আগে আমরা দেখলাম না যে মানে একটা গিভেন স্টেটমেন্ট আর তার কন্ট্রাপজিটিভ হচ্ছে ইকুইভ্যালেন্ট। সো আপনি যদি কিউ ইমপ্লাইজ পি এটার কন্ট্রাপজিটিভ করেন কি হবে? সো কিউ পরে যাবে, পি আগে আসবে, আর দুইটার আগেই নট বসবে। সো নট পি ইমপ্লাইজ নট কিউ, এটা হচ্ছে কিউ ইমপ্লাইজ পি এর কন্ট্রাপজিটিভ। ঠিক আছে, তো এই কারণে আমরা একটু আগে দেখছি কন্ট্রাপজিটিভটা আসলে ইকুইভ্যালেন্ট। তো তার মানে এখানে যে ভ্যালু গুলো আছে ওইখানেও সেম ভ্যালু গুলাই আসবে। তো এই কারণে এই কনভার্স ইনভার্স নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট, বাট অ্যাকচুয়াল কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা দেওয়া আছে তার সাথে ইকুইভ্যালেন্ট না। ঠিক আছে, সো তার মানে পরীক্ষায় তো ধরেন মানে এত ছোট ইয়ে দিবে না, মানে পি কিউ দিয়ে just দিবে না, বড় কিছু একটা দিলে পরে মানে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে মানে বড় কিছু একটা দিয়ে বললো যে দেখো এটা ইকুইভ্যালেন্ট নাকি না। তো আপনি ট্রুথ টেবিল রাখলেন, তো মনে করেন আটটার মধ্যে জাস্ট একটাই হচ্ছে ডিফারেন্ট আসছে, তাহলেই কিন্তু সে আর ইকুইভ্যালেন্ট না। মানে ওই একটা স্পেশাল কেসে মানে পি কিউ আর এর এমন একটা কম্বিনেশন এক্সিস্ট করে যেখানে আসলে প্রথম স্টেটমেন্টটার যে অর্থ সেকেন্ড স্টেটমেন্টটার সে অর্থ না, তার মানে হচ্ছে আসলে এরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট না। ঠিক আছে, আনলেস হুবহু সেম হয় দুইটা কলাম, আমরা মানে এটা কনক্লুড করবো যে দে আর নট ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, যদি হুবহু সেম হয় তাহলেই শুধুমাত্র ইকুইভ্যালেন্ট বলা যাবে। বুঝা গেল? স্যার এই টাইপের কোশ্চেন কি মানে বলবে ট্রুথ টেবিল দিয়েই করতে হবে? যদি বলে দিলে তো বলে দিল, মানে আসলে ট্রুথ টেবিল ছাড়া আর কি ইকুইভ্যালেন্ট বা নট ইকুইভ্যালেন্ট দেখানোর ওয়ে নেই। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট এই প্রপোজিশনের এখানে, পরে অন্য জিনিসে থাকবে, সেটা আমি পরে দেখাবো। কারণ প্রপোজিশনাল যদি আপনাকে দুইটা প্রপোজিশন দিয়ে দেয়, পিক ইউ আর এন্ড অর নট বহুত কিছু দিয়ে, ঠিক আছে, দিয়ে হচ্ছে আপনাকে দেখাইতে বলছে যে ওয়েদার দে আর ইকুইভ্যালেন্ট অর নট, তখন আপনাকে ট্রুথ টেবিলের কথা কোয়েশ্চেনে মেনশন করুক বা না করুক, আপনার আসলে ট্রুথ টেবিল দিয়েই দেখাইতে হবে। বুঝতে পারছি? ইয়েস। ওকে, সমস্যা না থাকলে মুভ অন করি। হ্যাঁ, এতো একটু দেখলাম আগে যে যদি এনটা প্রপোজিশনাল ভ্যারিয়েবল থাকে, টু টু দি পাওয়ার এনটা রো থাকবে না ট্রুথ টেবিল। আচ্ছা, আর লাস্টলি যে আমরা আমরা যে সরল অঙ্ক করছি ছোটবেলায়, আমাদের মানে ধরেন অঙ্কটার মধ্যে যদি অনেক অপারেটর একসাথে থাকতো, লাইক ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, সো কোনটা আগে করতাম মনে পড়ে? এটা একটা অর্ডার ছিল না, ছোটবেলায় শিখছিলাম। ইয়েস স্যার। রাইট, সো এটা বডম্যাস একটা প্রায়োরিটি ইয়ে ছিল, সিকোয়েন্স ছিল যে আগে ব্র্যাকেট, তারপর অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। তো আগে আমার ভাগগুলা করতে হইতো, দেন মাল্টিপ্লিকেশন, দেন যোগ, দেন বিয়োগ, এরকম। সো এখানেও তাই আছে। ঠিক আছে, এখানেও প্রেসিডেন্স আছে লজিক্যাল অপারেটর গুলোর মধ্যে। So আপনাকে অনেক বড় একটা স্টেটমেন্ট মানে প্রপোজিশন দিয়ে দিল, কোনটা আপনি আগে করবেন। সেটা আসলে বাম থেকে ডানে করতে করতে যাওয়ার কোনো মানে নাই। এটা ওই অপারেটরের যে প্রায়োরিটি আছে, যার প্রায়োরিটি বেশি তাকে আগে করতে হবে। মানে বেশি অ্যাজ ইন মানে এখানে দেখেন নট হচ্ছে সবার উপরে, নট ফার্স্ট প্রায়োরিটি। সো নেগেশনটা সবার আগে করতে হবে, তারপরে কনজাংশন ডিসজাংশন, তারপরে ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল। বুঝা গেল? সো আগে হচ্ছে নট যার সাথে আছে সেটা আপনার প্রসেস করে নিতে হবে, দেন এন্ড এটা করবেন, দেন হচ্ছে মানে অর, তারপরে ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল এসব। ঠিক আছে, সো ঝামেলাটা কি মানে এই ভুলটা কোথায় হয়? মনে করেন আপনাকে আমি ট্রুথ টেবিল যদি ড্র করতে দেই, মনে করেন কিসের দিলাম,
একটা এক্সাম্পল লিখি যে পি ইমপ্লাইজ কিউ, তারপর ধরেন দিলাম অর আর বা এন্ড আর। ঠিক আছে, তো আপনি কি করছেন, আপনি হচ্ছে মানে ভেঙে ভেঙে করতেছেন, মানে আপনি আলাদা আলাদা কলম করে করতে বলছে স্যার, আপনি সেটাই করতেছেন। তো আপনি কি করছেন, বাম থেকে আপনি আসতেছেন, আপনি পি ইমপ্লাইজ কিউ এর জন্য একটা কলাম বানাইলেন, তারপরে আপনি আর এর সাথে ওইটারে এন্ড করলেন। এটা করলে কি হবে? এন্ড এর প্রায়োরিটি কি এই ইমপ্লিকেশনের থেকে কম না বেশি? বেশি স্যার। রাইট, সো এন্ডটা আগে করা লাগবে না? এটা যদিও ডান দিকে আছে, বাট এটার যেহেতু ব্র্যাকেট ট্র্যাকেট কিছুই নাই, তার মানে হচ্ছে এটার প্রায়োরিটিটাকে আমার কনসিডার করা লাগবে। রাইট, এন্ড কে আগে করতে হবে। সো কি করবেন, আপনি কিউ এন্ড আর এইটার আগে হচ্ছে কলামটা বানিয়ে নেবেন, তারপরে হচ্ছে ইমপ্লিকেশনটা করেন পি এর সাথে, সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট বাম থেকে ডানে লিখে দিছে এভাবে, এই জন্য বললেই আসলে ব্যাপারটা হবে না। মানে আপনি যদি মানে বুঝাইতে চান, আপনি যদি মানে যে সেন্টেন্সটা দেওয়া আছে ওইটাকে এমন ভাবে লিখতেছেন যে আসলে ইমপ্লিকেশনটা আগে করতে হবে, তখন আসলে আপনি মানে আমরা যদি ছোটবেলায় ওই যোগ বিয়োগকে গুণের আগে করতে চাইতাম, লাইক এ প্লাস বি ইন্টু সি, পুরা এ প্লাস বি পুরাটা ইন্টু সি করতে হলে কি করতাম, আমরা ব্র্যাকেট নিয়ে আসতাম, তাই না? এখানেও তাই করতে হবে, যদি আপনি ইমপ্লিকেশনটা আগেই করবেন, এটাই যদি হয়, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে দেন দেন এন্ড করা লাগবে, তাই না? মানে এ প্লাস বি এর ইয়ের সাথে যদি আমি ব্র্যাকেট না দেই, তাহলে সিটা শুধু বি এর সাথে গুণ হয়ে যাবে আগে, তাই না? সো এভাবে হচ্ছে মানে খেয়াল রাখা লাগবে যে আমি আগে কোনটা করব, আগে কোনটা প্রসেস করলে আমার টেবিলটা কারেক্ট আসবে। সো এটা খুবই কমন মিস্টেক, লাইক আমি প্রত্যেক ক্লাসে হচ্ছে কমন মিস্টেক গুলো বলে বলে দেই, বাট স্টিল মানুষ ভুল করে, সো এগুলো খেয়াল করে। ঠিক আছে, দুইটা কমন মিস্টেক কিন্তু আজকে বলছি, একটা হচ্ছে এই যে প্রায়োরিটিটাকে ঠিকভাবে মনে না রাখা, হ্যান্ডেল না করা, আর একটা কি বলছি, একটা বলছি ওই যে পি অনলি ইফ কিউ একটা। ঠিক আছে, তো এই ভুলগুলো আর কি, যেগুলো কমন মিস্টেক হয় সেগুলো অ্যাভয়েড করবেন অবশ্যই। থ্রু আউট দ্য সেমিস্টার আমি যা যা পড়াবো এগুলো মনে রাখবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুই। তো কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে করেন। স্যার আগের স্লাইডে লাস্ট একটা প্যারাগ্রাফ ছিল। তার অনেক আগের স্লাইড বলতে এটার আগেরটায়, এটা হ্যাঁ হ্যাঁ জাস্ট আগেরটাই। এই নিচেরটুকু অ্যাকচুয়ালি পড়েও বুঝি নাই। এটা জাস্ট নিচেরটুকু, সলিউশনের নিচেরটুকু, নোট দ্যাট দিস মিনস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। নোট দ্যাট দিস মিনস দ্যাট উইথ n propositional variables we can construct 2 into 2 to the power n-টা distinct propositions। হ্যাঁ ওই তো, মানে মনে করেন আপনার n-টা ভ্যারিয়েবল অলরেডি আছে, ঠিক আছে, আপনি এখন নতুন একটা ভ্যারিয়েবল আনতেছেন। ঠিক আছে, নতুন একটা আপনি ইয়ে করবেন, আচ্ছা এটা প্রবাবলি ইনটু হবে, মানে 2 to the power n না কি, এখানে ইনটু বুঝাইছে। ঠিক আছে, So, যদি অলরেডি n-টা থাকে, এরপর আপনি যদি আরো একটা আনেন, তাহলে আসলে পরেরটার জন্য আপনার আবার আরেকটা 2 গুণ হবে। ঠিক আছে, 2 to the power n, এটা তো অনেক বিশাল হয়ে যায়, এটা ভুল সাইন আছে, আমি ঠিক করে দেবো না। হ্যাঁ 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 আচ্ছা, ওটার কারণে কনফিউজ হয়ে গেছিলাম, থ্যাংক ইউ। Welcome. আর কিছু? এটা বুঝছি, অন্য কারো কিছু থাকলে বলতে পারেন। আচ্ছা, anybody else? No, sir. আচ্ছা, অলরাইট, তাহলে আমি মানে আজকে ক্লাস শেষ, আমি জাস্ট অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিচ্ছি।